স্বাধীনতা দিবসে অকুতোভয় বীরদের স্মরণ সর্বস্তরের মানুষের। রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সঙ্গে শ্রদ্ধা জানিয়েছেন ভুটানের রাজা। পাঠক কিভাবে ঘোষক হন, জিয়াউর রহমান প্রসঙ্গে বললেন ওবায়দুল কাদের। ইতিহাস নিয়ে মিথ্যাচার করছে আওয়ামী লীগ, অভিযোগ মঈন খানের। তিনি বলেছিলেন যে আই ডু hereby declare independence of বাংলাদেশ। সেই কথা ইথারে ভেসে শুধু বাংলাদেশের ভেতরে নয়, সেই কথা সারা বিশ্বে প্রচারিত হয়েছিল। এই বিতর্কের অবসান তখনই হবে যখন আমরা সত্যের অনুসন্ধান করতে যাব। কাল থেকে আরো 1 ঘন্টা বাড়ছে মেট্রো রেল চলাচলের সময়। সকাল 7:10 থেকে চলবে রাত 10:15 পর্যন্ত। বন্ধ থাকবে ঈদের দিন। আমন্ত্রণ যমুনা নিউজে আপনাদের সঙ্গে আছি আমি ইশরাত জাহান। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, এবার বিস্তারিত। মহান স্বাধীনতা দিবসে সাভারে জাতীয় স্মৃতিসৌধে জাতির শ্রেষ্ঠ সন্তান মুক্তিযুদ্ধের বীর সেনানীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্মৃতির মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তারা। সাথে ছিলেন ভুটানের রাজা জিগমে খেসার নামগেল ওয়াংচুক। শ্রদ্ধা নিবেদনের পর কিছুটা সময় নীরবে দাঁড়িয়ে থাকেন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও ভুটানের রাজা। শ্রদ্ধা নিবেদন শেষে পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন ভুটানের রাজা ও রানী। এরপর রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী স্বাক্ষর করেন পরিদর্শন বইয়ে। রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদনের পর জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণে স্পিকার শিরিন শারমিন চৌধুরী এবং প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়। ফুলেল শ্রদ্ধা জানানো হয় ক্ষমতাসীন আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের পক্ষ থেকেও। বিদেশি কূটনীতিকদের পক্ষ থেকেও জানানো হয় শ্রদ্ধা। স্মৃতিসৌধের পরই স্বাধীনতা দিবসে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকাল 7টায় ধানমন্ডি 32 নম্বরে শ্রদ্ধা নিবেদন করেন তিনি। এ সময় কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন শেখ হাসিনা। তার সাথে ছিলেন ছোট বোন শেখ রেহানাও। পরে দলের কেন্দ্রীয় নেতাদের সাথে নিয়ে জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। এই আনুষ্ঠানিকতার পর বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করে সহযোগী সংগঠনগুলো। স্বাধীনতার এত বছর পরও স্বাধীনতার ঘোষক নিয়ে বিতর্ক হয়, কিন্তু পাঠক কি করে ঘোষক হবেন? জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে প্রশ্ন রেখেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, স্বাধীনতার ঘোষণা দেওয়ার ম্যান্ডেট কেবল ছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের। স্বাধীনতার ঘোষক নিয়ে বিতর্ক এত বছর পরও সেই বিতর্ক চলছে। স্বাধীনতা ঘোষণার ম্যান্ডেট এই অঞ্চলের জনগণের পক্ষ থেকে একমাত্র বঙ্গবন্ধুই পেয়েছিলেন 70 সালের নির্বাচনের মধ্য দিয়ে। আর কারো কোনো বৈধ অধিকার নেই স্বাধীনতা ঘোষণা করার। যে উদ্দেশ্য আদর্শ নিয়ে লাখ লাখ মানুষ মুক্তিযুদ্ধ করেছিল, সেই গণতন্ত্র আর নেই। সকালে জাতীয় স্মৃতিসৌধে স্বাধীনতা দিবসের শ্রদ্ধা জানানো শেষে একথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। বলেন, জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা শুধু বাংলাদেশ নয়, সারা বিশ্বের মানুষ জেনেছিল। একটি সরকার আজকে দেশে এসেছে, যে সরকার গণতন্ত্রে বিশ্বাস করে না। তারা মুখে বলে গণতন্ত্র, তারা বাস্তবে করেছে একদলীয় শাসন। তারা এবার করেছে বাকশাল 2। বাংলাদেশের 18 কোটি মানুষের একটি প্রশ্ন, সেই গণতন্ত্র কোথায় গেল? আমরা স্বাধীন, আমাদের একটি দেশ আছে, আছে একটি পতাকা, একটি জাতীয় সঙ্গীত, আমার সোনা বাংলা আমি তোমায় ভালোবাসি।
এর চেয়ে বড় শক্তি আর কি বা হতে পারে? থাকুক না সংকট, চ্যালেঞ্জ, এই বাংলাদেশটা তো আমাদেরই। বিস্তারিত জানবো রুবেল হোসেনের ছবিতে, আহমেদ রেজার রিপোর্টে। এই যে জনসমুদ্র, এই যে মিলন, তা হয়তো গর্ব নিয়েই দেখছে বাংলার অকুতোভয় বীরেরা, যারা স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠায় উৎসর্গ করে গেছেন নিজের জীবন। সেই শহীদদের স্মরণেই একাত্ম 56,000 বর্গমাইলের প্রায় 18 কোটি মানুষ। মননে মস্তিষ্কে ভালোবাসা, আবেগে শ্রদ্ধা জাতির শ্রেষ্ঠ সন্তানদের, যারা এই দেশটাকে মুক্ত করার জন্য তাদের জীবন দিয়ে গেছে, তাদেরকে স্মরণ করাটাই মূল লক্ষ্য। মুক্তিযুদ্ধের চেতনায় প্রাপ্ত অধিকার নিয়ে যেন মাথা উঁচু করে আমরা বাঙালি জাতি চলতে পারি। ওকে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর জন্য বাংলাদেশের ইতিহাস সম্পর্কে বাচ্চাকে জানাইতে হবে। আমরা শহীদদেরকে ফুল দিয়ে শ্রদ্ধা জানাতে এসেছি। আজকে স্বাধীনতা দিবস, তাই আসছি। স্বাধীনতার 54তম দিবস উদযাপনে কমতি নেই বাংলার প্রাণের। স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে এসেছে নানা বয়সী মানুষ। কপালে কবজিতে লাল সবুজ রং আর কণ্ঠে দেশের গান নিয়ে এসেছে এ প্রজন্মের কাণ্ডারীরা। বাংলাদেশ আমাদের যতটা দিচ্ছে, আমরা যদি তার থেকে বেশি দিতে পারি, বা ডিজিটাল বাংলাদেশ রূপান্তরের ক্ষেত্রে সাহায্য এবং সহযোগিতা করতে চাই। সবাইকে নিয়ে একসাথে বাঁচার একটা চেষ্টাটা যদি আমরা সবাই মিলে করি। আমরা মাত্র 50+ পেরোলাম, তো আমার কাছে মনে হয় ভালো করার জায়গা অবশ্যই থাকবে। আমাদের এই স্বাধীনতা সংগ্রামের যে অর্জন, সেটি ছড়িয়ে যাক। তবে আবেগের বহ্নি শিখাও কেঁপে ওঠে বাস্তবের আঘাতে। বড় বাধা হয়ে দাঁড়িয়ে আছে দ্রব্যমূল্য, দুর্নীতি, অর্থনৈতিক বৈষম্য। সকল নাগরিকের সমান অধিকার বাংলাদেশে নিশ্চিত হবে। গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, জাতীয়তাবাদ, সেটি আমার মাটিতে ফিরে আসুক। অর্থনৈতিক উন্নয়ন এবং মানবিক ঋদ্ধি, এই দুইয়ের সমন্বয়ে হয় সমৃদ্ধি। আমরা একটি সমৃদ্ধ বাংলাদেশ প্রত্যাশা করি। সবাই যদি নিজের কাজটা করি, আমার কাছে মনে হয় তাহলেই বাংলাদেশ সমৃদ্ধ হয়ে যাবে। আমাদের কর্মসংস্থান, এই বিষয়গুলো আমাদের জন্য সবচেয়ে বেশি চ্যালেঞ্জ আর কি। এখন সব জায়গায় মুক্তিযুদ্ধের ইতিহাস সবাইকে পাঠ করানো উচিত। অর্থনৈতিকভাবে বাংলাদেশকে যাতে কারোর উপরে নির্ভরশীল না হতে হয়। শেষ পর্যন্ত আশা জাগানিয়া স্বপ্নের বিচ্ছুরণও আছে এই দেশে। সোদামাটির গন্ধ, অদম্য তরুণ আর হারনামানা প্রাণগুলো ঠিকই একদিন বাংলাদেশকে নিয়ে যাবে সেরাদের কাতারে। সৌরভে গৌরবে, অর্জনে গর্জনে বিশ্বের বুকে বাংলাদেশ অনন্য এক নাম। 50 পথ চলায় সেই বাংলাদেশ এগিয়েছে নানা সূচকে। তবুও অর্থনৈতিক সমৃদ্ধি আর দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের মতো নানা চ্যালেঞ্জ এখনও রয়ে গেছে। যদিও সব সংকট উত্তরণ করে বাংলাদেশ এগিয়ে যাবে তার অভীষ্ট লক্ষ্যে, এমন প্রত্যাশা আছে সকলের। আহমেদ রেজা, যমুনা নিউজ, জাতীয় স্মৃতিসৌধ, সাভার, ঢাকা। আগামীকাল থেকে মেট্রো রেল চলাচলের সময় আরও 1 ঘন্টা বাড়ানো হয়েছে। মতিঝিল থেকে সবশেষ ট্রেন রাত 8:40-এর পরিবর্তে ছাড়বে 9:40 আর উত্তর থেকে সবশেষ ট্রেন ছাড়বে রাত 9টায়। বিকেলে ব্রিফিংয়ে একথা জানিয়েছেন ডিএমটিসিএল এর ব্যবস্থাপনা পরিচালক MAN সিদ্দিক। পিক আওয়ারে ট্রেন চলবে 8 মিনিট ও অফ পিক আওয়ারে চলবে 12 মিনিট পরপর। ঈদ উল ফিতর উপলক্ষে মেট্রো রেলের এই শিডিউল বাড়ানো হয়েছে। এখন দিনে 184 বার ট্রেন চলে, আগামীকাল থেকে চলবে 194 বার। MAN সিদ্দিক জানান, পবিত্র ঈদ উল ফিতরের দিন মেট্রো রেল বন্ধ থাকবে। 2025 সালের জুনে মেট্রোর কমলাপুর স্টেশন খুলে দেওয়া হবে। উত্তরা থেকে মতিঝিল যে নিয়মিত যে চলাচল করত, সেটা আগে 8টা পর্যন্ত চলতো, এখন 9টা পর্যন্ত আপনি চলাচল করতে পারেন। যারা মতিঝিল থেকে চলাচল করেন তারা 8:41 যে থেকে রাত 9:40, অর্থাৎ রাত 9:40 মতিঝিল থেকে সর্বশেষ ট্রেনটা ছেড়ে যায়। মৌলভীবাজারের জুড়িতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের 5 সদস্যের মৃত্যু হয়েছে। সকালে উপজেলার পূর্ব গোয়ালবাড়ি এলাকায় এই দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত হয়েছেন একজন। আরও জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী আফরোজ আহমদ। সরাসরি যাচ্ছি তার কাছে। আফরোজ, নিহতদের দাফন ও গুরুতর আহতের সবশেষ অবস্থা আমাদেরকে বিস্তারিত জানাবেন। আসলে গুরুতর আহত যে সে আসলে সিলেটের MG ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন এবং সে গুরুতর অবস্থায় আছে। এবং আমরা এখন যেখানে আছি জুরির স্থানীয় উচ্চ বিদ্যালয় মাঠে, যেখানে এই মাত্র
যে নিহত যে 5 জন আছে এই 5 জনের যে দাফন জানাজা যেটি হয়েছে, নিশ্চয়ই আপনি দেখছেন এই মাত্র সেই জানাজার নামাজটি শেষ হয়েছে এবং পার্শ্ববর্তী একটি সেই কবরস্থানে মূলত তাদেরকে একটি কবরস্থানে তাদেরকে দাফন করা হবে এবং ময়নাতদন্ত ছাড়াই মূলত দাফন করা হচ্ছে তাদেরকে পরিবারের আবেদনের প্রেক্ষিতে। কারণ ফ্যামিলি বলছে যে এটা একটি দুর্ঘটনা, তারা আসলে পরিবারের যারা আছেন তারা আসলে চাচ্ছেন না এবং এলাকা জুড়ে কিন্তু একটা শোকের মাত্রা শুরু হয়েছে। কারণ হচ্ছে একসাথে একটা পরিবারের 5 জন মানুষ নাই, অর্থাৎ পুরো পরিবারটাই আসলে শেষ হয়ে গিয়েছে এবং স্থানীয়রা শুধু দোয়া যে একজন সদস্য যিনি সিলেটের হাসপাতালে চিকিৎসাধীন আছেন, হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন। আপনার কাছ থেকে আরো খবর জানবো পরবর্তীতে। আপনাকে ধন্যবাদ। শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউট ও হাসপাতাল পরিদর্শন করেছেন ভুটানের রাজা জিগমে খেসার নামগেল ওয়াংচুক। এ সময় তিনি স্বাস্থ্যমন্ত্রী ডক্টর সামন্তলাল সেনের সাথে বৈঠক করেন। সকালে শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে ভুটানের রাজাকে স্বাগত জানান স্বাস্থ্যমন্ত্রী। রাজার সাথে বৈঠক শেষে মন্ত্রী জানান থিম্পুতে বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিট তৈরি করে দেবে বাংলাদেশ। সেখানকার চিকিৎসক সহ সংশ্লিষ্টদের ট্রেনিং দেওয়া হবে। 2 বছর ভুটানে চিকিৎসা দেবেন বাংলাদেশের চিকিৎসকরাও। মন্ত্রী বলেন, ভুটান বাংলাদেশকে স্বীকৃতি দিয়েছে, তার প্রতিদান স্বরূপ প্রধানমন্ত্রী এই বার্ন হাসপাতাল উপহার দিতে চান। এর আগে সকালে শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউট ও হাসপাতালে বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক সাইমা ওয়াজেদ ও স্বাস্থ্যমন্ত্রী ডক্টর সামন্তলাল সেনের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়। পরে মন্ত্রী জানান, সাইমা ওয়াজেদের সাথে বাংলাদেশের স্বাস্থ্য সেবার উন্নয়নে করণীয় নিয়ে কথা হয়েছে। আলোচনা হয়েছে মানুষের স্বাস্থ্য ও অটিজম সংক্রান্ত চিকিৎসার সার্বিক বিষয়েও। এর আগে বার্ন ইনস্টিটিউটে পৌঁছালে সাইমা ওয়াজেদকে স্বাগত জানান মন্ত্রী, প্রতিমন্ত্রী ও হাসপাতালের ঊর্ধ্বতন কর্মকর্তারা। এরপর বার্ন ইনস্টিটিউটে নির্মিত বঙ্গবন্ধু কর্নার পরিদর্শন করেন সাইমা ওয়াজেদ। ভুটান বাংলাদেশকে প্রথম রাষ্ট্র যারা স্বীকৃতি দিয়েছিল বঙ্গবন্ধুকে, তখন সেইটারই জন্য আমাদের মাননীয় প্রধানমন্ত্রী মনে করলেন যে ভুটানকে আমাদের কিছুটা দেওয়া উচিত। ভুটানের চিকিৎসকরা আমাদের দেশে এসে চিকিৎসা ইয়েতে করবে, ট্রেনিং যেটা আর কি, সেই ট্রেনিংটা আমরা করব। এটা শুধু আমি বার্ন প্লাস্টিক সার্জারি দিয়ে শুরু করব, কিন্তু এটা শুধু এইটাই না, এটা বিভিন্ন ডিসিপ্লিন, মেডিসিন, সার্জারি, সব জায়গায় যেন আমরা একটা ভালো সম্পর্ক 2 দেশের মধ্যে করতে পারি। ঘণ্টা 2 পর ইফতার, অনেকেই বাহারি ইফতারি কিনতে ভিড় করছে ইফতার বাজারে। এ সম্পর্কে জানাতে রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে যোগ দিচ্ছেন সহকর্মী লামিয়া তিথি। সরাসরি যাচ্ছি তার কাছে। তিথি, ইফতার বাজারের চিত্র কেমন দেখছেন জানাবেন। আজ তো ছুটির দিন, ক্রেতা সমাগম কেমন দেখছেন? ইশরাত, যদি বলি যে ঢাকায় রমজান মাসে বলতে গেলে ভোজন রসিকদের রোজাদারদের পাশাপাশি ভোজন রসিকদেরও একটা ভিড় থাকে ইফতার বাজারে। কিন্তু আমি যদি একটু চিত্রটা দেখাতে চাই তাহলে চিত্রটা একটু ভিন্ন। ছুটির দিন অনুযায়ী কিন্তু বলতে গেলে যে হরেক রকমের ইফতারি পসরা সাজিয়ে রাজধানীতে ইফতার বাজারগুলো বসেছে। ঠিক নর্মাল পেঁয়াজু, ছোলা, বেগুনির পাশাপাশি আপনি যদি দেখেন যে নানান ধরনের হরেক রকমের ইফতারির পসরা সাজিয়ে বসেছে বিক্রেতারা। কিন্তু যদি বলি যে চিত্রটা বাজারের, ইফতারি বাজারের চিত্রটা, সেটা বলতে গেলে বরাবরই খুবই ফাঁকা দেখাচ্ছে। কারণ তারা বলছেন, বিক্রেতারা যেটা বলছেন যে পণ্যের দাম বৃদ্ধির কারণে কিন্তু অনেকটা এইবার এখন পর্যন্ত ইফতার বাজার সেরকম জমে ওঠেনি। তার পাশাপাশি একই সাথে বেলি রোডের যেই আগুন অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে, সেই কারণেও মানুষ দেখা যাচ্ছে বেশিরভাগ সময় বাড়িতেই ইফতারগুলো তৈরি করছে এবং একই সাথে তারা বাইরে থেকে কেনাকাটা কমই করছে না। আর এখানে কিছু ক্রেতাদের সাথে আমি একটু কথা বলেছিলাম, তারা আমাদের জানিয়েছেন যে যেহেতু দাম বৃদ্ধি রয়েছে, অতিরিক্ত মূল্য বৃদ্ধি রয়েছে, সেই কারণে তারা এখন পর্যন্ত সেই পরিমাণ বাইরে থেকে এখনো কেনাকাটা শুরু করেনি, ইফতারি কিনছে না। তিথি, আপনাকে ধন্যবাদ। ছুটির দিনে জমজমাট দক্ষিণ এশিয়ার বৃহত্তম শপিং মল যমুনা ফিউচার পার্ক। ক্রেতাদের ভিড়ে সরগরম সেখানে আছেন সহকর্মী ফয়সাল মাহমুদ। সরাসরি যাচ্ছি তার কাছে। ফয়সাল, ঈদ উপলক্ষে যমুনা ফিউচার পার্কের আয়োজন সম্পর্কে জানাবেন। আজ তো সেখানে প্রচুর ভিড় দেখতে পাচ্ছেন আপনি।
ইশরাত, আজ যেহেতু ২৬শে মার্চ মহান স্বাধীনতা দিবস, সরকারি ছুটির দিন, বলা যায় যে একেবারে সরকারি ছুটির দিন হওয়াতে এবং ঈদেরও প্রায় মোটামুটি কাছাকাছি, ফলে সরকারি ছুটির দিনে মানুষের উপচে পড়া ভিড় কিন্তু যমুনা ফিউচার পার্কে। সে সকাল থেকে বলা যায় যে মানুষের ঢল নেমেছে। এই ঢল কিছুটা বেড়েছে দুপুর যখন ইফতারের সময় যত বাড়ছে ততই কিন্তু মানুষের উপস্থিতিও তত বাড়ছে। আমরা ক্রেতাদের সাথে কয়েকজনের সাথে কথা বলেছি যারা নিয়মিত যমুনা ফিউচার পার্কে আসেন। তারা বলছেন যে আর কি অন্য দিনের তুলনায় আজ অনেক বেশি মানুষ তারা ঈদ কেনাকাটার জন্য এসেছেন, পরিবার প্রিয়জন আত্মীয় স্বজনদের নিয়ে। যেহেতু তারা অন্যান্য কর্মব্যস্ত দিনে সময় পান না, সেহেতু আজ সরকারের দিন, তাই সবাইকে নিয়েই তারা যমুনা ফিউচার পার্কে এসেছেন। বলা যায় যে যমুনা ফিউচার পার্ক দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় শপিং মল, শীতাতপ নিয়ন্ত্রিত এবং এক ছাদের নিচেই সব কিছু পণ্য, হাতের নাগালেই সব কিছু পণ্য পাওয়ার কারণে মানুষজন এখানে এসে স্বাচ্ছন্দ্যে কেনাকাটা করতে পারেন, যার কারণেই মূলত মানুষের উপচে পড়া ভিড় এই যমুনা ফিউচার পার্কে। আমরা বিক্রেতাদের সাথেও কথা বলেছি, তারা আমাদেরকে যেমনটা জানিয়েছেন যে গত অন্য দিনের তুলনায় আজকে বেচা কেনা বেশি। তারা আশা করছেন যেহেতু রোজার শেষের দিন, রোজার যতই দিন গণবে, ঈদ যতই ঘনিয়ে আসবে ততই কিন্তু বেচা কেনা আরও বাড়বে। তারা প্রত্যাশা করছেন, এখনও কিন্তু সন্তুষ্ট ক্রেতা উপস্থিতিতে, সময় বাড়ার সাথে সাথে সেটি আরও বাড়বে বলে তারা প্রত্যাশা করছেন। জি ইশরাত। ফয়সাল, আপনাকে অনেক ধন্যবাদ। দর্শক, এই ছিল যমুনা নিউজে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।